দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের দ্বাদশ শ্রেণীর ভাই বোনেদের জন্য বলছি, তোমাদের মিলের পদ্ধতি আমি শুরু করেছি। 3টে ভিডিও চলে গেছে, একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা অন্যই পদ্ধতি, যেটা তোমাদের পরীক্ষা আসবেই, সেই পদ্ধতি নিয়ে আলোচনা হয়ে গেছে। সেখান থেকে তোমাদের যেভাবে নোট ডাউন করতে বলেছি, পয়েন্ট ধরে ধরে নোট ডাউন করবে, কাকে বলে, আকার, তারপরে বাস্তব উদাহরণ, তারপরে হচ্ছে সুবিধা অসুবিধা, এভাবে নোট ডাউন করে নাও। তাহলে নোট তোমাদের একদম তৈরি হয়ে যাচ্ছে। নোটের জন্য নোট বই দরকার নেই, টেক্সট বই আসল কিন্তু। তো আজকে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পদ্ধতি। মনে রাখবে, দ্বিতীয় পদ্ধতি আমাদের ব্যতিরেকি পদ্ধতি। সেই পদ্ধতি তোমাদের বড় প্রশ্ন আসবে না, 100% আমি বলে দিচ্ছি, কিন্তু এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে। তার জন্য আমরা সুন্দর করে আলোচনা করে নেব, যে জায়গাগুলো থেকে ছোট প্রশ্ন হয়, যে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? আর তাহলে কী হবে, তোমাদের সমস্ত প্রশ্ন কমন থাকবে। তোমরা যদি মনে করো যে না পড়বে না, বড় প্রশ্ন তো এগুলো আসবে না, তাহলে কিন্তু ভুল করবে, কারণ 2টো নাম্বার হারিয়ে ফেলবে। তাহলে আর 80তে 80 পাওয়া আর প্রজেক্ট মার্কস নিয়ে 100তে 100 পাওয়া হবে না, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। চলো, আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। আমরা যেমন অন্যয় বা অন্যই কথাটার মানে আমরা বলেছিলাম মিল, আমরা দৃষ্টান্তের মধ্যে মিল দেখে বলেছিলাম। আর ব্যতিরেকি কথার মানে আমি বলতে পারি সহজ ভাষায়, আমার ভাষায় অমিল। মানে আমরা অমিল দেখব যখন, তখন সেই পদ্ধতি হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। তাহলে দেখো শর্টকাটভাবে, ব্যতিরেকি পদ্ধতি কাকে বলে? কি হচ্ছে, আলোচ্য ঘটনাটি যদি একটি মাত্র দৃষ্টান্তে উপস্থিত থাকে ও অন্য একটি দৃষ্টান্তে অনুপস্থিত থাকে, এবং দৃষ্টান্ত দুটির মধ্যে যদি একটি মাত্র ঘটনা ছাড়া আর সব বিষয়ে মিল থাকে, তাহলে যে ঘটনাটি প্রথম দৃষ্টান্তে উপস্থিত থাকে ও দ্বিতীয় দৃষ্টান্তে অনুপস্থিত থাকে, সেটি হবে আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অপরিহার্য অংশ। এটা হচ্ছে আমাদের মিলের ব্যতিরেকি পদ্ধতির সূত্রটি, ঠিক আছে? এবার মেলন আরও সহজভাবে বলেছেন, কি বলেছেন, যে যখন একটি বিষয়কে যোগ করলে অপর একটি ঘটনা আবির্ভূত হয়, মানে কি একটা ঘটনা আসার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা চলে আসছে, কিংবা একটি বিষয়কে বাদ দিলে, আমি একটা বিষয়কে বাদ দিচ্ছি, দেওয়ার সাথে সাথে অপর আরেকটি বিষয়ও বাদ পড়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য সকল অবস্থা কিন্তু অপরিবর্তিত থাকছে, এবং বাকি যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো সেগুলো সব ঠিক থাকছে, তখন সেই বিষয়টিকে ঘটনার সঙ্গে কার্যকরণ সম্পর্কে যুক্ত থাকে। তার মানেটা হচ্ছে যে এই ঘটনা আসার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে, এই ঘটনা চলে যাওয়ার সাথে সাথে ওই ঘটনাও চলে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে সেখানে কিন্তু কি কোন পদ্ধতি, ব্যতিরেকি পদ্ধতি আছে। মনে রাখতে হবে ওই দুটো ঘটনার মধ্যে কিন্তু কী সম্পর্ক আছে, কার্যকারণ সম্পর্ক আছে। কী সম্পর্ক বলো তো, কার্যকারণ সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অপসারণের কোন সূত্রের উপর দাঁড়িয়ে আছে, দ্বিতীয়। অপসারণের কোন সূত্র, দ্বিতীয় সূত্র। অন্যায় পদ্ধতি কোন সূত্র, প্রথম সূত্র। এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন হবে এমসিকিউ, তাহলে মনে রাখতে হবে ব্যতিরেকি পদ্ধতি তোমাদের অপসারণের দ্বিতীয় সূত্রের উপর দাঁড়িয়ে আছে। সেই সূত্রটা কি, অপসারণের দ্বিতীয় নীতিটি হলো বা সূত্রটি হলো যে যে পূর্ববর্তী ঘটনাকে অপসারণ বা বর্জন করলে, কোনো পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্য বিলুপ্তি ঘটে, মানে কি আমি কারণকে বাদ দিলাম, কার্যটাও বাদ পড়ে গেল, সেই পূর্ববর্তী ঘটনাটি সেই কার্যের যে কার্যটা বাদ পড়ে গেল তার কারণ হবে বা কারণের অংশ হবে। আগে কি ছিল, কোনো পূর্ববর্তী ঘটনাকে আমি বাদ দিচ্ছি কিন্তু পরবর্তী ঘটনা মানে কার্যের কোনো ক্ষতি হচ্ছে না, সেটা অন্যায় পদ্ধতি। আর এটা কিন্তু কি বলতো, ব্যতিরেকি পদ্ধতি। কোন পদ্ধতি এটা, ব্যতিরেকি পদ্ধতি। যেখানে আমি বাদ দিচ্ছি, ঘটনা বাদ দেওয়ার ঘটনা আছে, আর বাদ দিলে আমার পরবর্তী ঘটনাতে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু ব্যতিরেকি পদ্ধতি। মনে রাখবে, পূর্বগামী ঘটনাকে বাদ দিলে যদি অনুগামী ঘটনাটিও বাদ পড়ে যায়, তাহলে পূর্বগামী ঘটনাটি অনুগামী ঘটনার কারণ বা কারণের অংশ হবে। খুব সুন্দরভাবে মাথায় রাখবে যে পূর্ববর্তী ঘটনা যেটা আগে ঘটে সেই ঘটনাটাকে বাদ দেওয়ার সঙ্গে পরবর্তী ঘটনাটা বাদ পড়ে যাচ্ছে, আর পূর্ববর্তী ঘটনাকে রাখলে পরবর্তী ঘটনাটা থাকছে। তাহলে মনে রাখবে ওই দুটো ঘটনার মধ্যে কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখছি এই ব্যতিরেকি পদ্ধতিকে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে যে আলোচ্য ঘটনা, আমি ধরো আলোচ্য ঘটনা বলতে আমি কার্যটার কারণ বের করবো, সেখানে এই আলোচ্য ঘটনাটার সাথে আমি যে দৃষ্টান্তগুলো নিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে একটা দৃষ্টান্তে একটা ঘটনা উপস্থিত থাকার সাথে সাথে আরেকটা ঘটনাতেও উপস্থিত থাকছে, আরেকটা ঘটনাতে বাদ পড়ার সাথে সাথে আরেকটা ঘটনাতেও বাদ পড়ে যাচ্ছে, অপর ঘটনাতেও বাদ পড়ে যাচ্ছে। তখন মনে রাখতে হবে যে এটা কোন পদ্ধতি, ব্যতিরেকি পদ্ধতি, ঠিক আছে? যেমন সুন্দর করে আমাদের সূত্রটি বলা রয়েছে। এবারে আমরা দেখে নেব এটা সূত্রটাকে বিশ্লেষণ করবো একটু। দেখো কি বলেছে, ব্যতিরেকি পদ্ধতির সূত্রটিকে বিশ্লেষণ করলে দেখা যায় এই পদ্ধতিকে প্রয়োগ করতে হলে আমাদের দুটি দৃষ্টান্তের প্রয়োজন। তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য জরুরি যে কোন পদ্ধতির ক্ষেত্রে দুটি দৃষ্টান্ত দরকার পড়ে, ব্যতিরেকি পদ্ধতি। দেখা দুটো এমসিকিউ প্রশ্ন এখানে হয়ে গেল। একটি হলো সদর্থক দৃষ্টান্ত, আর একটা কি বলতো, নয়ার্থক দৃষ্টান্ত। এখানে সদর্থক দৃষ্টান্ত লাগে, সরি, আর তার সাথে সাথে এখানে কিন্তু নয়ার্থক দৃষ্টান্ত লাগে। এবারে কি হয়েছে দেখো, পরীক্ষণের সাহায্যে এই দুই ধরনের দৃষ্টান্ত সংগ্রহ করতে হয়। এখানে কিন্তু আগে যে পদ্ধতি অন্যায় ছিল সেটা কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণমূলক, আর এটা হচ্ছে পরীক্ষণমূলক। এখানে পরীক্ষণের মাধ্যমে কিন্তু আমরা দৃষ্টান্ত গ্রহণ করতে পারি। এই দুটি দৃষ্টান্তের মধ্যে একটি মাত্র ঘটনার কী থাকে, পার্থক্য থাকে, এবং অন্যান্য আনুষঙ্গিক ঘটনাগুলো কী থাকে, মিল থাকে।
প্রথম দৃষ্টান্তে বা সদর্থক দৃষ্টান্তে একটিমাত্র বিশেষ ঘটনা উপস্থিত থাকলে আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকছে, আর দ্বিতীয় দৃষ্টান্তে পরের দৃষ্টান্তে কি হচ্ছে, নর্থক দৃষ্টান্তে একটিমাত্র ঘটনা কি হচ্ছে, অনুপস্থিত থাকছে, আর তার সাথে সাথে আলোচ্য ঘটনাটি কি হচ্ছে, অনুপস্থিত হয়ে যাচ্ছে। এর থেকে সিদ্ধান্ত করা যায় দুটি দৃষ্টান্তের মধ্যে যে ঘটনাটিকে কেন্দ্র করে পার্থক্য থাকে। তাহলে দুটো দৃষ্টান্তের মধ্যে আমি প্রথম সদর্থক দৃষ্টান্ত আমি কী বললাম, এদিকে যে ঘটনাটা আছে ওদিকেও সেই ঘটনাটা আছে, নর্থক দৃষ্টান্ত দিলাম সেখানে এই ঘটনাটা নেই, ওই ঘটনাটাও নেই, মানে কি যে ঘটনাটা উভয় দৃষ্টান্তের মধ্যে পার্থক্য তৈরি করে দিচ্ছে, যে এই যে আমি দৃষ্টান্তগুলো নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে একটা ঘটনা উপস্থিত থাকলে ওই পরবর্তী ঘটনা উপস্থিত থাকছে, অনুপস্থিত থাকলে পরবর্তী দৃষ্টান্তে ওখানে উপস্থিত থাকছে। তো সেই ঘটনাটি হলো আলোচ্য ঘটনার কিন্তু কারণ বা কার্য, সেই ঘটনাটাই কিন্তু আলোচ্য ঘটনার কার্য হবে অথবা কারণ হবে। যদি আলোচ্য ঘটনা কারণ হয় তাহলে সে ঘটনা হবে কার্য, আর যদি আলোচ্য ঘটনা আমাদের কার্য হয়, যদি কারণ বের করি তাহলে সেটা হবে কারণ। এই পদ্ধতির ক্ষেত্রে দুটি দৃষ্টান্তকে পরস্পরের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে এদের মধ্যে কেবলমাত্র একটি বিষয়ের ব্যতিরেক বা প্রভেদ, প্রভেদ মানে কি পার্থক্য বা অমিল আছে, এই জন্য এই পদ্ধতিকে ব্যতিরেকী পদ্ধতি বলা হয়। এই যে সুন্দর করে সংজ্ঞাটা বলে দিয়েছে, আমরা সূত্রগুলোও দেখে নিয়েছি। এবারে আমরা কিন্তু কি করব বলতো, সংজ্ঞা শেষ, সংজ্ঞার জন্য তোমাদের 1 নাম্বার থাকবে, সেখানে সূত্র করে সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দিবে, আর তারপরে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে সাংকেতিক আকার। দেখো সাংকেতিক আকার আমরা কিন্তু কি করেছি, দুটো করে দৃষ্টান্ত নিয়েছি। 1 নাম্বার দেখো ব্যতিরেকী পদ্ধতির আকার বা সাংকেতিক উদাহরণ কি করে, দেখো সদর্থক দৃষ্টান্ত এ বি সি, ভালো করে দেখো এখানে এ বি সি দেখো, আর এখানে বিসি, এখানে বিসি, তাহলে ভালো করে দেখো এখানে এ যখন আছে তখন এ এখানে আছে, কিন্তু যখন এখানে এ উড়ে গেল তখন এখানেও এ উড়ে গেল। তার মানেটা কি, এখানে আমি দেখছি যে একটি দৃষ্টান্তে ওই যে আলোচ্য ঘটনাটা যখন উপস্থিত থাকছে তখন এই ঘটনাটা উপস্থিত থাকছে, যখন সেই আলোচ্য ঘটনাটা থাকছে না তখন সেই পরবর্তী ঘটনাটা থাকছে না। বোঝা গেল? তাহলে মানতে হবে যে এই ঘটনার সাথে এই ঘটনা কী আছে, কারণ। বোঝা গেল? যেহেতু এটা অগ্রবর্তী পূর্ববর্তী ঘটনা তাহলে এটা হচ্ছে কারণ, আর যেটা পরবর্তী ঘটনা সেটা হচ্ছে কার্য। গেল? তারপরে দেখো আবার আমি দেখছি ছিল না, আগে থেকেই ঘটনার মধ্যে নেই, কিন্তু যখনই আমার এই ঘটনাটা আসলো তখন সাথে সাথে এটাও আসলো। তাহলে কি বুঝবো, যখন এটা থাকছে না তখন এটাও থাকছে না, যখন এটা থাকছে তখন এটাও থাকছে, এটা যখন থাকছে তখন এটাও থাকছে, যখন এটা থাকছে না তখন এটাও থাকছে না। তার থেকে আমি কি বুঝবো, তার থেকে আমি বুঝবো যে এই উভয়ের মধ্যে একটা কার্যকরণ সম্পর্ক বর্তমান আছে। যখন সেটা বাদ পড়ছে দুটোই বাদ পড়ছে, যখন আবার আসছে তখন দুটোই আসছে, তখন মনে রাখতে তাহলে একে অপরের সাথে কি সম্পর্ক আছে বলতো, তখন তাদের সাথে সম্পর্ক আছে হচ্ছে একটা কার্যকরণ সম্পর্ক। এখানে প্রথম উদাহরণে অগ্রবর্তী ঘটনা এ কে বাদ দেওয়ার ফলে অনুবর্তী ঘটনা এ অন্তর্নিহিত হয়েছে। যখন আমি এখান থেকে একে বাদ দিলাম তখনই কিন্তু দেখো এখানেও এ বাদ পড়ে গেছে। তারপরে এবং দ্বিতীয় উদাহরণে অগ্রবর্তী ঘটনা মানে পূর্ববর্তী ঘটনা একে যোগ করা ফলে আমি এবারে কী করলাম, একে যোগ করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনুবর্তী ঘটনার মধ্যে এ আবির্ভূত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এও এখানে আবার চলে আসলো। কিন্তু অন্যান্য সকল আনুষঙ্গিক অবস্থা কিন্তু বিসি মানে এই যে বাকি যে আনুষঙ্গিক ঘটনা এগুলো দেখো একই আছে না, আছে, দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অপরিবর্তিত আছে। উভয় উদাহরণে দুটি দৃষ্টান্তের মধ্যে যেটুকু পার্থক্য তা হলো একে নিয়ে, মানে দুটো দৃষ্টান্তের মধ্যে যদি পার্থক্য থাকে সেটা হচ্ছে কিসের বলতো, এই যে এ আর এখানেও এ আর এই যে এটার মধ্যেই পার্থক্য। ঠিক আছে, অর্থাৎ উভয়ই একসঙ্গে উপস্থিত এবং উভয়ই একসঙ্গে কিন্তু অনুপস্থিত হচ্ছে। কাজেই দেখা গেল যে অন্য সকল অবস্থা এক থাকা সত্ত্বেও এ নামক অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনাটা না ঘটলে এ নামক ঘটনাটা কিন্তু অনুবর্তী ঘটনায় ঘটছে না। দেখা যাচ্ছে যে এই এ নামক ঘটনা যখন ঘটছে না তখন এই এ নামক ঘটনাটা ঘটছে না। তাহলে বুঝতে হবে এদের মধ্যে এ হলো এ এর কি কারণ, তার মানে এই যে ক্যাপিটাল যে এটা হচ্ছে ওই এর কারণ। তাই এর সাংকেতিক আকার তোমাদের এইভাবে দিতে হবে। দিলে এবারে আমাদেরকে জানতে হবে বাস্তব উদাহরণ। বাস্তব উদাহরণ আমরা দেখব, বাস্তব উদাহরণ দেখে নাও, খুব সুন্দরভাবে দেখে নেবে, এগুলোই তোমাদের পরীক্ষার মধ্যে লাইন তুলে দিবে। ঠিক আছে, কি বলেছে দেখো, বলছে মস্তিষ্কের একটি বিশেষ অংশে থাইরয়েড গ্রন্থি উপস্থিত থাকলে, যখন থাইরয়েড গ্রন্থি আমাদের মস্তিষ্কে উপস্থিত থাকে তোমরা জানো সেখানে বুদ্ধিও বর্তমান থাকে, যখন থাইরয়েড গ্রন্থিটা উপস্থিত থাকে তখন বুদ্ধি থাকছে। বোঝা গেল? আর অস্ত্রোপচার মানে অপারেশন করার পরে মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থিটাকে আমি কী করলাম, কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম, খুলে রেখে দিলাম, বুদ্ধিও সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল। অতএব থাইরয়েড গ্রন্থি হলো বুদ্ধির কারণ। তারপরে থাইরয়েড গ্রন্থির আমাদের মস্তিষ্কে থাকাটাই হচ্ছে বুদ্ধি থাকার কারণ। যখন আমরা থাইরয়েড গ্রন্থিকে বাদ দিচ্ছি তখন আমাদের বুদ্ধি লুপ্ত হয়ে যাচ্ছে, আর যখন থাইরয়েড গ্রন্থি লাগিয়ে দিচ্ছি তখন আমাদের বুদ্ধি আবার আসছে। অক্সিজেন পূর্ণ পাত্র, একটা পাত্র নিয়েছি, মানে যে জিনিস রাখার আর কি পাত্র, যেখানে ড্রাম ধরো, বড় ধরনের ড্রাম, সেখানে কি হচ্ছে একটি ইঁদুরকে রেখে দিয়ে দেখা গেল ইঁদুরটি বেঁচে আছে। তাহলে একটা অক্সিজেন পূর্ণ পাত্রে যেখানে অক্সিজেন আছে সেখানে আমি একটা ইঁদুরকে রাখলাম, আর ইঁদুরকে রাখছি, ইঁদুরটা কি আছে, বেঁচে আছে, অক্সিজেন আছে যখন। কিন্তু ওই পাত্র থেকে আমি কি করলাম, অক্সিজেনকে বের করে দিলাম, অক্সিজেনকে বাদ দিয়ে দিলাম, এই অক্সিজেনটাকে কি করলাম, বাদ দিয়ে দিলাম, ইঁদুরটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে,
কিছুক্ষণ পর পর মানে আমাদেরই ধরো এই যে স্টুডিও রুম, আমাদের যে রেকর্ডিং রুম, সেই রুমের মধ্যে আমি আছি, এখন অক্সিজেন আছে, অক্সিজেন আস্তে আস্তে বের করে দেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে। তাহলে কী হবে, আস্তে 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 আমি কিন্তু নিস্তেজ হয়ে যাবো, আস্তে আস্তে আমি এখান থেকে নড়াচড়া করতে পারবো না। তাহলে কি আমার বেঁচে থাকা এক্ষেত্রে অন্যান্য পরিস্থিতি বা ঘটনা একই আছে, যা যা বাকি বাকি ঘটনা, বাকি সমস্ত ঘটনা একই আছে। তাহলে সিদ্ধান্ত কী করতে পারি আমি, অক্সিজেনের উপস্থিতি হচ্ছে এই দুটির বেঁচে থাকার কারণ, অক্সিজেনের উপস্থিতি হচ্ছে আমার বেঁচে থাকার কারণ। আমি এই যে রুমটার মধ্যে আছি, অক্সিজেন নেই, তবু আমি বেঁচে আছি। অক্সিজেন যখন আছে তখন আমি বেঁচে আছি, যখন থাকবে না আমি মরে যাব। একটি বায়ুপূর্ণ পাত্রে, মনে রাখবে একটা বায়ুপূর্ণ পাত্র, সেখানে ঘন্টা বাজালে সেই ঘন্টা শব্দ শোনা যায়। যখন একটা বায়ুপূর্ণ পাত্রে, যেখানে বায়ু আছে, বাতাস আছে, সেখানে ঘন্টা বাজছে, ঘন্টা বাজছে। কিন্তু সেই বায়ু শূন্য পাত্রে এবার কী করলাম, সেখান থেকে বায়ুটাকে বের করে দিলাম, সেখানে কিন্তু আর ঘন্টা বাজালে ঘন্টার শব্দ শোনা যায় না, সেখানে কিন্তু আর কোনো রকম ঘন্টা শব্দ শোনা যাচ্ছে না। অতএব সুতরাং বায়ুর উপস্থিতি হলো কী বলতো, ঘন্টা শব্দের কারণ। তাহলে যখন আমি উপস্থিত থাকছে, দুটোই উপস্থিত থাকছে, যখন অক্সিজেন উপস্থিত তখন বেঁচে থাকছে, যখন অক্সিজেন থাকছে না তখন সে মারা যাচ্ছে। নেক্সট, তো এই বাস্তব উদাহরণগুলোকে মনে রাখবে, ঠিক আছে। এবার বৈশিষ্ট্য দেখো, এই বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো নিহিত থাকে। ব্যতিরেকি পদ্ধতিকে প্রথমত পরীক্ষণের পদ্ধতি বলা হয়। কোন পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয়, এই যে ব্যতিরেকি পদ্ধতি। এবং প্রমাণের পদ্ধতি বলা হয়, এই কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্যায় পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, আর তার সাথে সাথে কিন্তু আবিষ্কারের পদ্ধতি। আর অন্যায় পদ্ধতি হচ্ছে পরীক্ষণের পদ্ধতি, আর তার সাথে সাথে প্রমাণের পদ্ধতি এমসিকিউ প্রশ্নের জন্য। কারণ এই পদ্ধতিটির জন্য প্রয়োজনীয় দৃষ্টান্ত একমাত্র পরীক্ষণের সাহায্যেই সংগ্রহ করা যায়। কিন্তু তার অর্থ এমন নয় যে পর্যবেক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না। বস্তুত যেখানে পরীক্ষণ সম্ভব সেখানে পর্যবেক্ষণও সম্ভব হয়, যেখানে পরীক্ষণ হয় সেখানে কিন্তু পর্যবেক্ষণ, কারণ পর্যবেক্ষণ মানে দেখা। তবে ব্যতিরেকি পদ্ধতির দৃষ্টান্তসমূহ পর্যবেক্ষণ নির্ভর হলে সিদ্ধান্ত কখনোই কিন্তু সুনিশ্চিত হয় না। আমরা যদি পর্যবেক্ষণের উপর পুরো ছেড়ে দিই ব্যতিরেকি পদ্ধতি, তাহলে কিন্তু কী হবে না বলতো, তাহলে কিন্তু কখনোই সুনিশ্চিত সিদ্ধান্ত পাবো না। তবে কখনো কখনো বা দোষযুক্ত হয়, কখনো কী হবে, দোষযুক্ত হয়ে যাবে। অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতিকে অসতর্কভাবে পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করলে কাকতালীয় দোষ ঘটে। ওখানে যেমন আমাদের বহু কারণের সম্ভাবনা থাকে অপর্যবেক্ষণ দোষ ঘটে, তারপরে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগে কিন্তু কী দোষ ঘটে বলো তো, এখানে কিন্তু কাকতালীয় দোষ ঘটে। তাহলে দেখো এগুলো কিন্তু সব তোমাদের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। তাহলে দেখো এখানে দুটো তিনটে প্রশ্ন পেয়ে গেলাম। ট্রেনের মধ্যে একজন অপরিচিত লোক যখন আমার পাশে বসেছিল তখন আমার মানিব্যাগটা পকেটে ছিল। ভালো করে বুঝো, যখন ট্রেনের মধ্যে একটা অপরিচিত লোক বসেছিল তখন আমার মানিব্যাগটা পকেটে ছিল, কিন্তু লোকটি উঠে চলে যাওয়ার পর আমার মানিব্যাগটিও খুঁজে পাচ্ছি না, মানিব্যাগটি আমি আর খুঁজে পাচ্ছি না যখন লোকটা উঠে চলে গেল। কাজেই যদি ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করে এক্ষেত্রে সিদ্ধান্ত করা যায়, এখানে যদি আমি এখন সিদ্ধান্ত করি ব্যতিরেকি পদ্ধতির মাধ্যমে, যে যখন লোকটা ছিল তখন আমার মানিব্যাগও ছিল, যখন লোকটা চলে গেল তাহলে মানিব্যাগও চলে গেল, তার মানে ওই লোকটাই আমার মানিব্যাগ হারানোর কারণ। ঠিক আছে, ওই অপরিচিত লোকটি আমার মানিব্যাগ নিয়ে গেছে, এটা যদি করি আমি, তাহলে কিন্তু অনুমানটিতে কাকতালীয় দোষ হবে। কেননা এক্ষেত্রে কারণটি কার্যের কিন্তু নিয়ত অগ্রবর্তী ঘটনা নয়। কারণ এই যে কারণটা যে রয়েছে এটা কিন্তু নিয়ত অগ্রবর্তী নয়, সবসময় কিন্তু থাকে না যে যখন লোকটা থাকে তখনই আমার মানিব্যাগ হারিয়ে যায়, এটা কিন্তু সবসময় থাকে কি, সবসময় থাকে না। আর কারণ হতে গেলে তাকে নিয়ত হতে হবে, মানে কি সবসময় থাকতে হবে। ঠিক আছে, গেল, এই গেল হচ্ছে বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য দেখো, ব্যতিরেকি পদ্ধতিতে প্রয়োগ করতে গেলে দু ধরনের দৃষ্টান্ত লাগে আমাদের, জানো, একটি সদর্থক, একটা কি অনর্থক। এই দুই প্রকার দৃষ্টান্ত প্রয়োজন। এই দুটি দৃষ্টান্তে একটি মাত্র বিষয়ের পার্থক্য ছাড়া আর সব বিষয়ে মিল থাকে। এখানে কিন্তু একটি বিষয় কিতে পার্থক্য থাকে, আর অন্য পদ্ধতিতে একটি বিষয়ের মিল থাকে। এক্ষেত্রে একটির বেশি বিষয়ে পার্থক্য থাকলে পদ্ধতিটি প্রয়োগ করা যাবে না। আর এই অবস্থা তখনই সম্ভবপর যখন কি সমস্ত ঘটনাগুলি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। এর থেকেই বোঝা যায় কেবলমাত্র পরীক্ষণের ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা চলে, কেননা একমাত্র পরীক্ষণের মাধ্যমে এই যে পদ্ধতির জন্য প্রয়োজনীয় সদর্থক ও নয়থক দৃষ্টান্ত পাওয়া সম্ভব। আমরা কিন্তু পরীক্ষণের মাধ্যমে সদর্থক নয়থক দৃষ্টান্ত পেতে পারি, পর্যবেক্ষণের সাহায্যে কিন্তু পাওয়া সম্ভব নয়। এই জন্য ব্যতিরেকি পদ্ধতি হলো পরীক্ষণমূলক পদ্ধতি। তাহলে একটা হচ্ছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি, একটা হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি। এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন। তাছাড়া পরীক্ষণের উপর ভিত্তি করে এই পদ্ধতির সিদ্ধান্তে উপনীত হয় বলে এর সিদ্ধান্ত কিন্তু সবসময় সুনিশ্চিত হয়। আর আমাদের অন্যায় পদ্ধতির সিদ্ধান্ত কী হয়, আমাদের মনে রাখবে সম্ভাব্য হয়। এগুলো মনে রাখতে হবে। বস্তুত অন্যায় পদ্ধতি যে কার্যকারণ সম্বন্ধের ইঙ্গিত দেয়, ব্যতিরেকি পদ্ধতি কিন্তু তা প্রমাণ করে। ব্যতিরেকি কিন্তু অন্যায় পদ্ধতি কী করে, কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করে, কিন্তু এই কিন্তু প্রমাণ করে দেয়। কাজে অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতির একটি বিশেষ গুণ হলো এই পদ্ধতিকে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে এর সিদ্ধান্ত সবসময় সুনিশ্চিত হবে এবং সে বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না। এই জন্য মিল বলেন ব্যতিরেকি পদ্ধতি হলো প্রমাণ পদ্ধতিগুলির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি। এই যে এমসিকিউ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি, ব্যতিরেকি পদ্ধতি। কে বলেছে এটা, মিল বলেছে। মিলের মতে কোনটি শ্রেষ্ঠ পদ্ধতি, তাহলে ব্যতিরেকি পদ্ধতি। এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে বাবা, কারণ এগুলোই তোমাদের এমসিকিউ প্রশ্ন। এবারে তোমাদের সুবিধা দুটো,
সুবিধা দুটো, অসুবিধা দুটো আসে, কিন্তু তোমাদের এই পদ্ধতি আসবে না। তাই সুবিধাগুলো জাস্ট আমি রিডিং স্ক্রল করে পড়ে যাচ্ছি, বুঝে নাও যে এর সুবিধাগুলো কী, অসুবিধাগুলো কী। সুবিধা, ব্যতিরেকি পদ্ধতি মূলত পরীক্ষণ পদ্ধতি, ঠিক আছে, পড়ে আসলাম যে সে কারণে এই পদ্ধতি নিশ্চিতভাবে কার্যকরণ সম্পর্ক প্রমাণ করতে পারে। তাছাড়া পরীক্ষণ নির্ভর হয় এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তা সুনিশ্চিত হয়, একদম পরীক্ষণের জন্য এটা সুনিশ্চিত হয় সিদ্ধান্ত। ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগ খুব সহজ ও সরল, খুব সহজে প্রয়োগ করা যায়, কেননা এই পদ্ধতিকে প্রয়োগ করার জন্য কেবলমাত্র কী লাগে, দুটি দৃষ্টান্ত দরকার, একটা সহর্থক একটা নয়ার্থক। আর কাজেই প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে এই পদ্ধতিকে সততভাবে প্রয়োগ করতে পারলে সুনিশ্চিত সিদ্ধান্ত আমরা পেতে পারি। ব্যতিরেকি পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয়। কিসের পদ্ধতি বলা হয়? প্রমাণের পদ্ধতি। মিল বলেছে, কেননা অনেক পদ্ধতি বা অন্যান্য যে পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তার সত্যতা বা প্রমাণ সম্ভাব্য, সে ক্ষেত্রে সর্বক্ষেত্রে এই পদ্ধতি দ্বারা কিন্তু নির্ণয় করা সম্ভব হয়। অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে অন্যান্য পদ্ধতির সিদ্ধান্তগুলির সত্যতা যাচাই করা যায়। আমি রিডিং করে দিচ্ছি খালি, কারণ এইগুলো তোমাদের আসবে না, কোনো সুবিধা অসুবিধা আসবে না। ব্যতিরেকি পদ্ধতির সিদ্ধান্ত বহু কারণের সম্ভাবনা থেকে কিন্তু অনেকাংশ মুক্ত। বহু কারণের সম্ভাবনা এখানে থাকে না, কারণ এক্সাক্ট কারণ বেরিয়ে যায়। অন্যান্য পদ্ধতির ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে অন্য পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখি প্রাপ্ত সিদ্ধান্তটি কিন্তু অনেক সময় বহু কারণবাদের দোষে দুষ্ট হতে পারে, বহু কারণবাদে দুষ্ট হয়ে যায়, কিন্তু ব্যতিরেকি পদ্ধতি সব সময় একটি নির্দিষ্ট সিদ্ধান্ত পায়, একদম সুনিশ্চিত সিদ্ধান্ত পেয়ে যায়, প্রতিষ্ঠা করে এবং যথাযথভাবে কার্যকরণ সম্বন্ধটিকে নির্দেশ করে বলে এই পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি কিন্তু বহু কারণবাদের কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এই গেল। অসুবিধা দেখে নাও, অসুবিধাটা দেখে নাও। ব্যতিরেকি পদ্ধতি পরীক্ষণ নির্ভর হওয়ায় পরীক্ষণমূলক পদ্ধতির যাবতীয় সীমাবদ্ধতা এই পদ্ধতির মধ্যে দেখা যায়। পরীক্ষণ সম্বন্ধীয় পদ্ধতির অন্যতম অসুবিধা হলো এক্ষেত্রে আমরা কেবলমাত্র কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি, কিন্তু কার্য থেকে কারণকে দেখতে পারি না। ভালো করে মনে রাখবে যে যেমন অন্য পদ্ধতি ছিল কার্য থেকে কারণ, কারণ থেকে কার্য আমরা বের করতে পারতাম, কিন্তু এই পদ্ধতির অসুবিধা হচ্ছে কারণ থেকে তো কার্যকে বের করতে পারবো, কিন্তু কার্য থেকে কারণকে আমরা বের করতে পারবো। যেহেতু ব্যতিরেকি পদ্ধতি হলো পরীক্ষণের পদ্ধতি, সেহেতু এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণের অগ্রসর হতে পারি, কিন্তু কারণ থেকে কার্য থেকে আমরা কার্য থেকে কারণকে আমরা বের করতে পারি না। মনে রাখবে, ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সীমিত, এটা কিন্তু ছোট সংকীর্ণ জায়গা। অন্য পদ্ধতি কিন্তু অনেক ব্যাপক ছিল, কেননা এই পদ্ধতির জন্য প্রয়োজনীয় যে দৃষ্টান্ত কেবলমাত্র পরীক্ষণের সাহায্যে পাওয়া যায়। সুতরাং যে সমস্ত ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের পদ্ধতিকে প্রয়োগ করা সম্ভব নয়। বুঝতে পারলাম? ব্যতিরেকি পদ্ধতিকে অসতর্কভাবে প্রয়োগ করলে কাকতালীয় দোষ ঘটে। কোন দোষ ঘটে এখানে? কাকতালীয়। এই পদ্ধতিকে তোমরা অসতর্কভাবে প্রয়োগ করো, তারা কাকতালীয় দোষ ঘটবে। যেমন যে মানি ব্যাগ, একটা অপরিচিত লোক আমার পাশে এসে বসলো ট্রেনে, আমার মানি ব্যাগটা হারিয়ে গেল, এটা ঘটতে পারে। আকাশে ধূমকেতু ছিল না, রাজাও মারা যায়নি। আর আকাশে ধূমকেতু দেখা দিল, রাজাও মারা গেল। তাহলে কি হলো এখানে? এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাকতালীয় দোষ করছে, কারণ এই যে আকাশে ধূমকেতু ওঠার সঙ্গে রাজার মৃত্যুর কিন্তু কোনো কানেকশন নেই। এর থেকে যদি সিদ্ধান্ত করা যায় আকাশে ধূমকেতুর আবির্ভাব রাজার মৃত্যুর কারণ, তাহলে কিন্তু অনুমানিতে কাকতালীয় দোষ করবে। কি দোষ করবে? কাকতালীয় দোষ। এই দোষগুলো পরবর্তী দেখো কি আছে এখানে। কিন্তু ব্যতিরেকি পদ্ধতির সাহায্যে কারণ এবং শর্তের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, দরকার নেই। ব্যতিরেকি পদ্ধতি বহুকরণ দোষের সম্ভাবনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়, সামান্য রয়েছে। এক ব্যক্তি বিষ পান করেনি, মৃত্যুও হয়নি, আর বিষ পান করার ফলে ব্যক্তির মৃত্যু হলো, তাহলে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করে বলতে হয় যে সব ক্ষেত্রে বিষ পান মৃত্যুর কারণ, কিন্তু সব ক্ষেত্রে মৃত্যুর কারণ কিন্তু বিষ পান হতে পারে না। বহুকরণবাদের সম্ভাবনা থেকেই যায় এখানেও, বাস ছেড়ে দাও। আচ্ছা, বলেছে স্থায়ী কারণ। হ্যাঁ, এইটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন, স্থায়ী কারণ কোনগুলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কিন্তু তোমাদের মিলের মতো স্থায়ী কারণ কোনগুলো, স্থায়ী কারণ কী, কাকে বলে, এগুলো কিন্তু বলেছি আমি তোমাদেরকে। ব্যতিরেকি পদ্ধতি কিন্তু কখনোই স্থায়ী কারণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে না, বা চিরন্তন সত্য যেগুলো, ঠিক আছে, যেমন চুম্বকের আকর্ষণ, উত্তাপ, মধ্যাকর্ষণ শক্তি, বায়ুর চাপ, এগুলো প্রভৃতি ঘটার সময় নয়ার্থক দৃষ্টান্ত কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ এদের অনুপস্থিতির কোনো ক্ষেত্র দেখা যায় না। কাজে এসব ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি কিন্তু প্রয়োগ করা যাবেই না, ঠিক আছে। ব্যতিরেকি পদ্ধতিকে বাস্তবে প্রয়োগ করা খুবই কষ্টসাধ্য এবং প্রায় অসাধ্য, কারণ ব্যতিরেকি পদ্ধতি যদি তুমি প্রয়োগ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, একটা কৃত্রিম পরিবেশ তৈরি করতে হবে, সেটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, আমাদের ক্ষেত্রে তো পসিবল নয়, ঠিক আছে। এই গেল। আর ব্যতিরেকি পদ্ধতির মূল্য সেই সেম কথা বলা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি, এগুলো বলা হয়ে গেছে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি। আর দেখো এখানে যেহেতু এই যে তোমাদের ব্যতিরেকি পদ্ধতি, এটা কিন্তু তোমাদের প্রশ্নে থাকবে না, তাই এটাকে এভাবে আলোচনা করলাম, ঠিক আছে। ছোট প্রশ্নের জন্য যে জায়গাগুলো দেখে যেগুলো নোট ডাউন করে নাও, তার প্রশ্ন বাইরে আসবে না, ঠিক আছে। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর পাশে থেকো, তোমাদের পাশে সাপোর্ট থাকা আমাদের খুব জরুরি দরকার, কারণ আমরা নতুনভাবে চেষ্টা করছি, নতুনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার। তো যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টস, তোমাদের
পার্সোনালি মেসেজ করে বলা যে স্যার খুব ভালো লাগছে। অবশ্যই তোমাদের জন্যই আমি ক্লাসগুলো দিচ্ছি, তোমরা দেখতে থাকো, উপকৃত তো অবশ্যই হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির সবাইকে ভালো রাখবে, আর পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।